মায়া ফোনটা চার্জে লাগিয়ে অন করে ওয়াশরুমে যায়। এর মধ্যে রুষার অনেকগুলো মিস কল। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুষাকে ফোন করলে রুষা মায়াকে পার্টিতে যাওয়ার কথা বলে। মায়া প্রথমে না করে দেয়, কিন্তু পরে কিছু একটা ভেবে রাজি হয়ে যায়। এরপর শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে চলে যায় মির্জা প্যালেসে। মির্জা প্যালেস। রুষা, চলো না মামা, সবাই তোমার জন্য ওয়েট করছে। সোহাগ, মির্জা, তুই কি পাগল হয়ে গেলি মা, এই বয়সে জন্মদিনের কেক কাটব? রুষা, তুমি যাবে কিনা তাই বল। সোহাগ, মির্জা, তোরা যা করবি কর, আমাকে প্লিজ ডাক্তার সোনা। রুষা, দেখো তোমার জন্যই এই পার্টির আয়োজন করেছি, এখন তুমি না করলে হবে না। সোহাগ, মির্জা, রাইসুল, বোঝাও তোমার মেয়েকে। রাইসুল শিকদার, কি বুঝাবো ভাইয়া? আপনাদের ব্যাপার আপনারাই বুঝে নিন, এর মধ্যে আমাকে কেন টানছেন? রুষা, প্লিজ মামা, তুমি সারাদিন মামির ছবি নিয়ে এভাবে পড়ে আছো, এখন তো একটু বাইরে চলো। সোহাগ, মির্জা, আজ আমাকে একটু একা থাকতে দে মা। রুষা, তাহলে তুমি যাবে না তো? সোহাগ, মির্জা, না। রুষা, ঠিক আছে, আমার কথা তুমি শুনলে না তো? আমি কালই হোস্টেলে চলে যাব, থেকো তুমি একা। সোহাগ, মির্জা, তোকে নিয়ে আর পারি না, চল, তবে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। রুষা, আগে চলো তো, সেটা পরে দেখা যাবে। পার্টির এক কোণে বসে আছে মায়া। এদিকে সবাই পার্টিতে মেতে আছে। চারিদিকে হৌ হুল্লোড়, কেমন যেন একটা অন্যরকম পরিবেশ। এতটা গানবাজনা আর ঝাঁকঝমক পরিবেশের মধ্যে মায়া আগে কখনো আসেনি। কেমন জানি একটা অস্বস্তি বোধ হচ্ছে, আবার ভালোও লাগছে। মায়া, আচ্ছা, এই বাড়িটা তো সোহাগ মির্জার। এই শহরের অনেক বড় বিজনেসম্যান সে। মা তো তার নাম শুনতাই ফ্যান। ঈশ্বরে, আজ যদি মা থাকত। যাই হোক, যেই জন্য আসা, সোহাগ মির্জার সাথে কয়েকটি ছবি তুলে বড় করে বাঁধিয়ে মাকে পাঠিয়ে দেব। মা যা খুশি হবে না। উফ, আমার তো তরি সইছে না। ইচ্ছা করছে এখনই মায়ের সেই খুশি হওয়া মুখটা দেখি। হঠাৎ পার্টির সবগুলো লাইট অফ হয়ে যায়। সবাই সামনে তাকায়। একটি আলো এসে সোহাগের উপরে পড়েছে। পুরো অনুষ্ঠানের সবার নজর সোহাগের দিকে। সোহাগ সিঁড়ি থেকে নামছে আর সবাই হাততালি দিচ্ছে। মাও সবার দেখাদেখি জোরে জোরে হাততালি দিতে থাকে। সোহাগ নিচে নেমে আসলে সবাই হাততালি বাজানো বন্ধ করে দেয়। আর মায়ার হাত এখনো তালি বাজিয়ে যাচ্ছে। সোহাগ আস্তে করে হেঁটে মায়ার কাছে এসে দাঁড়ায়। আলোটা গিয়ে সোহাগ আর মায়ার উপরে পড়ে। সবার দৃষ্টি এবার সোহাগ আর মায়ার দিকে। সোহাগের কেমন জানি মায়াকে খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে খুব কাছের আপন কোনো এক সত্তা। মায়ার মুখটাও যেন খুবই পরিচিত। একদম মীরার মতো তাকানোর অঙ্গভঙ্গি। আর চোখটা হুবহু মীরার। সোহাগ, মির্জা, কে তুমি? সাথে সাথেই পার্টির সবগুলো লাইট জ্বলে ওঠে। রুষা এসে মামার হাত ধরে বলে। রুষা, আরে মামা, এ আমার বেস্ট ফ্রেন্ড মায়া। এবার আসো তো, কেক কাটবে। সবাই সেই কখন থেকে ওয়েট করছে। রুষা সোহাগকে টেনে নিয়ে যায় কেকের কাছে। মায়াকেও ডাক্তার। রুষা, কি হলো মায়া, ওখানে দাঁড়িয়ে আছিস কেন, এদিকে আয়। মায়া এদিকে ওদিকে তাকিয়ে মাহিরকে কোথাও খুঁজে পাই না। তারপর এসে সোহাগের পাশে দাঁড়ায়। সোহাগ কেক কেটে অচেতনভাবে মায়ার মুখের কাছে ধরে। মায়া হা করে যেই কেকের টুকরাটা মুখে দিতে যাবে ওপাশ থেকে। রুষা, একি মামা, আমি তো এপাশে। সোহাগ, মির্জা, ওহহ, সরি, ভুল হয়ে গেছে। সোহাগ রুষার মুখে কেকের টুকরোটা দিল। মায়ার মনটা খারাপ হয়ে যায়। মনে মনে ভাবে,
রুসা কত ভাগ্যবতী যে কিনা বাবার সাথে মামার ভালোবাসাটাও পেয়েছে। কত হাসি, খুশি, ভালোবাসা আর কেয়ারিং এ ভরপুর এই পরিবারটা, যেখানে সব আছে। ইসস, এরকম একটা পরিবার যদি আমারও থাকত, তাহলে হয়তো আজ সমাজের মানুষের এত অবহেলা সহ্য করতে হতো না। এমন সময় রুসা এসে মায়ার মুখে মধ্যে কেকের একটা টুকরো ঢুকিয়ে দেয়। রুসা, কি রে মুখপুরি, ওভাবে মুখ পুড়িয়ে থেকে কি ভাবছিস? মায়া, কিছু না, ভাবছিলাম তোর মামার সাথে কয়েকটি ছবি তুলব। রুসা, তোলো, তোকে কে বারণ করেছে? মায়া, না, কেউ বারণ করেনি, কিন্তু তোর মামা যদি না বলে দেয়? তুই যা গল্প শুনিয়েছিলি আমার তো দেখেই ভয় লাগছে যদি চর থাপ্পড় কিছু একটা বসিয়ে দেয়। সোহাগ মির্জা কে কাকে মারবে? মীরা তাকিয়ে দেখে সোহাগ সামনে দাঁড়ানো। মায়া, আপনি মারবেন? সোহাগ মির্জা মানে? মায়া, হ্যাঁ, আমি রুষার কাছে শুনেছি খুব মারতেন আপনি আপনার স্ত্রীকে। মায়ার এমন কথা শুনে সোহাগের মাথাটা নিচু হয়ে যায়। মায়া আবার বলে, মায়া কিন্তু খুব ভালোবাসেন, একদম সিনেমার হিরোদের মতো। সোহাগ মায়ার এই কথাটা শুনে হেসে দেয়। সোহাগ মির্জা, তাই বুঝি? তুমি কিভাবে জানলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি? মায়া, কেন আঙ্কেল, আমি কি মিথ্যা বলেছি? আপনি ভালোবাসেন না আপনার স্ত্রীকে? সোহাগ মির্জা, হুমম, বাসি তো। এভাবে মায়া আর সোহাগের ভেতর কথা শুরু হয়। অনেক কথা হয় দুজনের মধ্যে, কিন্তু কেউ জানে না দুজনের মাঝে থাকা রক্তের সম্পর্কের কথা। কথা বলতে বলতে মায়া কয়েকটা ছবিও তুলে নেয় সোহাগের সাথে, মাকে পাঠাবে বলে। অতঃপর মায়া পুরো পার্টিতে মাহিরকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও না আছে মাহির আর না আছে স্নিগ্ধা। রাত 2টা বাজে, মায়ার চোখে এখনো ঘুম নেই। মাহিরটাও বাড়িতে ফেরেনি। বিছানায় শুয়ে মায়ার মনে মাহিরকে নিয়ে চিন্তা আসে। আচ্ছা, উনি তো আমার আগেই বের হয়েছিল, তাহলে পার্টিতেও গেল না, বাসায়ও ফিরল না, মানুষটা গেল কোথায়? তবে কি উনি আজ রাতে ফিরবেন না? স্নিগ্ধা ম্যামের সাথেই রাতটা থাকবে? না, হে, আমি কি ভাবছি, উনি ঠিক চলে আসবে। মুখে যায় বলুক উনি শুধু আমাকে ভালোবাসে, শুধুই আমাকে, আমি ছাড়া উনি আর কারো না। আমি উনাকে বিশ্বাস করব, যেই বিশ্বাস উনাকে একদিন আমার কাছে ঠিক ফিরিয়ে আনবে। উনি আমার, শুধুই আমার। আমি উনাকে এতটা ভালোবাসা দেব যতটা ভালোবাসা কেউ কাউকে কোনোদিনও দিতে পারে না। সেই ভালোবাসার জোরেই উনাকে আমার কাছে ফিরে আসতে হবে। চিন্তায় ঘুম আসে না মায়ার, তাই বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। 1 ঘন্টা মায়া এভাবে দাঁড়িয়ে আছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 3টা। এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ে। মায়া শব্দ শুনে দরজাটা খুলে দিতেই মাহির এসে মায়ার উপর ঢুলে পড়তে যায়। মায়া মাহিরকে শক্ত করে ধরে। মায়া, কি হয়েছে আপনার? এই রকম কেন করছেন? মাহির বিড়বিড় করে বলতে থাকে। মাহির, ও নষ্টা মেয়ে না, ও নষ্টা মেয়ে না। মায়া কিছু বুঝে উঠতে পারে না। মাহিরকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। মাহিরের পায়ের জুতো খুলে শার্ট খুলতে যায়, তখন শার্টের পকেটে অনেকগুলো ছবি দেখতে পায়। ছবিগুলো আবির আর মায়ার আজকে বিকালে হাদিজ পার্কে দেখা করতে গেলেই কেউ হয়তো লুকিয়ে তুলেছে। মায়া মাহিরের গায়ে কম্বলটা টেনে দিয়ে আবিরকে ফোন দেয়। আবির, হ্যালো মায়া, কেমন আছো? মায়া, আপনাকে বলেছিলাম না আমার সাথে দ্বিতীয়বার যোগাযোগ রাখার চেষ্টা করবেন না? তারপরও কেন এমন করেছেন? আবির, কি করেছি আমি? মায়া, কি করেছেন সেটা বুঝতে পারছেন না? আবির, না,
মায়া, আজ বিকালে আপনার সাথে আমি যখন দেখা করেছিলাম সেই সময়ে কাউকে দিয়ে আমার আর আপনার কথা বলার কিছু ছবি তুলিয়েছেন। আমার চরিত্র খারাপ প্রমাণ করতে চান? আবির, কি বলছো এসব? মায়া, ঠিকই বলছি। এত নিচে নেমে গেছেন আপনি? আবির, তোমার কোথাও বুঝতে একটু ভুল হচ্ছে মায়া। আমি এমন কিছুই করিনি। মায়া, মিথ্যা বলবেন না। আপনার সব চালাকি আমার জানা আছে। এসব করলে কখনো আপনার জীবনে আমি ফিরে যাব না, শুনে রাখুন। বলেই ফোনটা কেটে দেয় মায়া। টুট টুট টুট। আবির, হ্যালো মায়া। মায়ে, তুমি আমাকে ভুল বুঝলে মায়া। আমি এমন কিছুই করিনি যাতে তোমার অসম্মান হয়। আমি জানিও না কে এটা করেছে, তবে আমার মন বলছে সে ঠিকই করেছে। তোমার মতো একটা মেয়েকে কখনোই ডাক্তার হির খান ডিজার্ভ করে না। আবিরের সাথে কথা বলার পর মায়া পিছনে ঘুরে দেখে মাহির বসে আছে। নেশাগ্রস্ত অবস্থা ঝিমাচ্ছে আর মিটমিট করে চেয়ে মায়াকে হাতের ইশারায় কাছে ডাকতারছে। মায়া কাছে গিয়ে দাঁড়ালে মাহির এক টানে মায়ার হাত ধরে টেনে নিজের কোলের উপর বসায়। তারপর থুতনিটা মায়ার ঘাড়ে রেখে বলে, মাহির, ওই আবির চৌধুরী তোমার প্রেমিক, তাই না? ওর সাথেই তোমার বিয়ে হওয়ার কথা ছিল। তুমি এখনো ওকেই ভালোবাসো? মায়া, এসব কি বলছেন আপনি? মাহির, আচ্ছা আবির চৌধুরী তোমার কোথায় কোথায় ছুঁয়েছে? মায়া ভালো করে জানে মায়াকে কেউ ছুলে মাহির তা সহ্য করতে পারে না। কেউ যদি মায়ার হাত একবার ধরে তাহলে মাহির নানান বাহানা খুঁজে মায়ার হাত 10 বার ধরবে। কাল ডাক্তার হিদ কোলে তুলতে চেয়েছিল বলে বাড়ি এসে বসেছিল মায়াকে কোলে তুলবে বলে। মায়ার মনে এখন দুষ্টু বুদ্ধি খেলা করছে। মাহির, কি হলো বলল, কোথায় কোথায় ছুঁয়েছে আবির চৌধুরী তোমাকে? মায়া মাহিরের হাতটি নিয়ে নিজের কপালে, গলায়, বুকে আর ঠোঁটে মাহিরের হাতের আঙুল ছোঁয়ায়। মায়া, এখানে, এখানে, এখানে আর এখানেও ছুঁয়েছে। মাহির, আমিও ছোব। মাহির হাত দিয়ে মায়ার কপালে, গলায়, বুকে আর ঠোঁটে আলতোভাবে ছুঁয়ে দিতে থাকে। মায়া, এভাবে ছুঁইনি। মাহির, তা কিভাবে? মায়া, ঠোঁট দিয়ে। মাহির ঠোঁট দিয়ে মায়ার কপালে, গলায়, বুকে আর ঠোঁটে গভীর পরশ এঁকে দেয়। মাহির, আর কোথায়? মায়া, আর কোথাও না। আপনি ঘুমান এখন, কাল সকালে হসপিটালে যেতে হবে না? মাহির, হুমম। তাহলে ঘুমাই। মাহির শুয়ে পড়লে মায়া কম্বলটা টেনে দিয়ে মাহিরের মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর যখন মাহির ঘুমিয়ে যায় তখন বালিশটা নিয়ে সোফায় গিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে মাহিরের ঘুম ভাঙলে খেয়াল করে মাথাটা প্রচণ্ড আকারে ব্যথায় চিরে নিয়ে যাচ্ছে। 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরে মাহির আস্তে ধীরে উঠে বসে। তাকিয়ে দেখে মায়া লেমন শরবত নিয়ে সামনে দাঁড়ানো। শরবতটা মাহিরের দিকে এগিয়ে দিয়ে মায়া মাহিরকে বলে, মায়া, এই শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে। মাহির মায়ার হাত থেকে শরবতটা নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। মাহির, সমস্যাটা কি তোমার? আর কতদিন বলবো? 7 সকালে তোমার ওই মুখটা আমার দেখতে ভালো লাগে না। মায়া, আমি তো। মাহির, তুমি কি? যাও আমার সামনের থেকে। মাহিরের মা কিচেনে রান্না করছিল। মাহির ওভাবে শরবতের গ্লাস ছুঁড়ে ফেলে দেওয়ায় মাহিরের মা মুফতি খান কাঁচ ভাঙার শব্দ শুনে ছুটে আসে। মুফতি খান, কি হলো বৌমা, কিছু কি ভাঙল? মায়া গিয়ে তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। মায়া, আপনার ছেলেটা খুব পচা মা। উনাকে বলুন না আমার সাথে যেন এমন না করে। সবসময় উনি শুধু আমাকে অপমান করার বাহানা খোঁজে। মাহির মাও। মাহিরের মা মাহিরকে হাত উঁচু করে থামিয়ে দেয়। তারপর মাহিরকে জিজ্ঞাসা করে, মুফতি খান, আমি জানতে চাই বৌমা যা বলছে তা কি সত্যি নাকি মিথ্যা?
তুই আমার বৌমাকে কষ্ট দিস? মাহিরের মুখে কোনো কথা নেই। মাহিরের মা আবার বলা শুরু করে, মুফতি খান, তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি যে বউয়ের সাথে একটু নম্রস্বরে কথা বলতে পারিস না? তুই তো আগে এমন ছিলি না মাহির। এখন কি তুই তোর শিক্ষা দীক্ষা সবকিছু ভুলে যাচ্ছিস? মায়াকে বলে, পরের বার তোমার সাথে মাহির খারাপ ব্যবহার করলে এভাবে কাঁদবে না মা। আমাকে এসে নালিশ করবে। ঠিক আছে? মায়া মাথা কাত করে হ্যাঁ বলে। তারপর মাহিরের মা মাহিরকে ফ্রেশ হয়ে নিচে যেতে বলে চলে যায়। মাহির অগ্নি দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে ঢোকে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে মায়ের সামনে মায়ার সাথে ব্রেকফাস্ট করে মায়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। তারপর মাঝপথে গিয়ে মাহির তার গাড়িটা থামিয়ে দিল। মায়া গাড়ি থেকে নেমে ইজিবাইকে উঠে হসপিটালে যায়। আর মাহির যায় স্নিগ্ধার বাসায় স্নিগ্ধাকে নিয়ে হসপিটালে যাবে বলে, যা মাহির প্রতিদিন করে। আজ শুক্রবার, মীরার ছুটির দিন। শীতের সকালে লেপের মধ্যে মুখ গুজে এখনো শুয়ে আছে মীরা। আর ভাবছে সেই 20 বছর আগের দিনটার কথা, যে দিনটা সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। না ছিল কোনো মানবিমান, আর না ছিল কোনো ভুল বুঝাবুঝি। ছিল শুধু একে অপরের প্রতি ভালোবাসা। রাইসুল দেশে ফেরার পর মা আর রাইসুলকে সোহাগ বলে দিয়েছিল মির্জা প্যালেসেই থাকতে হবে। এতে সোহাগও তার বোনকে মিস করবে না, আর মীরাও তার মা ভাইকে মিস করবে না। তারপর হাসি, আনন্দ আর যত্নে ভরপুর একটা পরিবারে ভালোই চলছিল তাদের দিন। এত আনন্দের মাঝে কোথা থেকে যে কি হয়ে গেল। হয়তো সুখ বেশি দিন থাকে না, তাই এমনটা হয়েছে। অতীত। সেদিন মীরা প্রেগন্যান্সির রিপোর্টটা নিয়ে হসপিটাল থেকে বের হয়েছিল। হসপিটালের সামনেই হাসানের সাথে দেখা। হাসান মীরাকে একা পেয়ে জোর করে তুলে নিয়ে যেতে চাই। মীরা কোনোমতে হাসানের কবল থেকে পালিয়ে আসে। আর পালানোর সময় রিপোর্টটা সেখানেই পড়ে যায়। মীরা ফিরে এসে সোহাগকে আর হাসানের কথা বলেনি, সোহাগ চিন্তা করবে বলে। 2 দিন পর সোহাগের জন্মদিন, তাই মীরা ঠিক করে নেয় সোহাগকে সারপ্রাইজ পার্টি দেবে। সাথে এটাও বলবে, আমি আপনার সন্তানের মা হতে চলেছি সোহাগ মির্জা। কিন্তু পার্টির দিন হাসান এসে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। হাসান নিজেকে দাবি করে মীরার সন্তানের বাবা হিসেবে। মীরা অনেকবার সোহাগকে বোঝায়, কিন্তু সোহাগ বোঝে না। সোহাগের শুধু একটাই কথা, তোমার প্রেগন্যান্সির কথা আমায় আগে কেন জানাওনি? আর হাসানের কাছেই বা তোমার রিপোর্টটা গেল কিভাবে? নিজের স্ত্রী আর সন্তানকে অস্বীকার করে ওই বাইরের হাসানের কথার গুরুত্ব বেশি দিয়েছিল সেদিন সোহাগ। সকলের সামনে মীরাকে করেছিল অপমান, দিয়েছিল অপবাদ। মীরা অনেক মিনতি করেছে, কিন্তু সোহাগ শোনেনি। রেগে গেলে যে মানুষটার মাথার ঠিক থাকে না, তাই বলে সোজা বাড়ি থেকেই মীরাকে বের করে দেবে? মীরা তো সোহাগের পায়ে পর্যন্ত পড়েছিল, বলেছিল আপনি ছাড়া আমি একদম নিঃস্ব। প্লিজ আমাকে একটু থাকতে দিন। আমি আপনার বাড়িতে কোনো এক কোণে পড়ে থাকব। দিন শেষে শুধু আপনাকে দেখব, তবুও এভাবে তাড়িয়ে দেবেন না। সোহাগ মীরার কোনো কথাই শুনেনি। মীরাকে তাড়িয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। দরজার ওপাশ থেকে হাসান এসে মীরার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। মীরা হাসানের থেকে হাতটা ছাড়িয়ে ছুটতে থাকে। ছুটতে ছুটতে মীরা চলে আসে সোনা ডাক্তার গার বাস স্ট্যান্ডে। চারিদিকে হাসানের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। মীরা সবার চোখ এড়িয়ে খুলনা টু ঢাকার বাসটিতে উঠে পড়ে। বাস চলতে শুরু করে, আর মীরার মধ্যে এক নির্বাক যন্ত্রণা ও ভয় কাজ করে। এমন সময়ে মীরার পাশের সিটে বসে থাকা যাত্রী নীরু আপা মীরার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শুনে ঢাকায় পৌঁছে মীরাকে তার আশ্রমে নিয়ে যায়।
সেই আশ্রমে মীরা বৃদ্ধ মানুষদের সেবা করে কাটিয়ে দেয় জীবনের ১৯টা বছর। মীরার মেয়ে মায়া, যার কাছে মীরা তার সন্তানের বাবার পরিচয়টা গোপন রেখেছে। মীরা চাইনি মায়া জানুক তার বাবা কে। টেলিভিশনে যতবারই সোহাগের সাক্ষাৎ দেখাতো মীরা এক ধ্যানে সবকিছু ছেড়ে টেলিভিশনের সামনে পড়ে থাকত, শুধু সোহাগের মুখটা দেখবে বলে। মায়া কিছু জিজ্ঞাসা করলে মীরা বলতো সে সোহাগের অনেক বড় ফ্যান। মাও যখন কোনো পত্রিকায় সোহাগের কোনো ফটো ছাপা হতো সেই ফটো কেটে এনে মীরাকে গিফট করত। মীরার তখন ঠোঁটের কোণে এক চিলতি হাসি ফুটে উঠত, যা দেখে মায়ারও ভালো লাগত। কিন্তু মায়াকে কখনো মীরা বুঝতেই দিত না সোহাগ আসলে তার বাবা। হঠাৎ একদিন আবির তার বাবা মাকে সাথে করে মায়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। মাও রাজি হয়। বিয়ের দিনক্ষণ সব ঠিকঠাক। মীরাও মেয়ে বিয়ে দেবে বলে খুব ধুমধাম করে আয়োজন করে। জীবনের সব পুঁজি খরচ করে ফেলে মেয়ের বিয়ের জন্য। বিয়ে পড়ানোর সময় যখন মেয়ের বাবার নাম জিজ্ঞাসা করা হয় তখন মীরা চুপ থাকে, বলতে পারে না মায়ার বাবার নাম। উক্ত পরিস্থিতিতে সকলেই মীরাকে আবার অপবাদ দেয়। মায়াকেও সবাই বলে পিতৃপরিচয়হীন একটি মেয়ে। আবিরকে তার বাবা মা নিয়ে যায় বিয়ের আসর ছেড়ে। তখন সবাই বলে মায়াকে কেউ বিয়ে করবে না, কেউ জড়াবে না মায়ার মতো মেয়ের সাথে সম্পর্কে। এমন সময়ে কোথা থেকে যেন সোহেব খান আর তার স্ত্রী মুফতি খান এসে মীরাকে বলে মায়াকে তারা পুত্রবধূ হিসেবে পেতে চাই। তারা নাকি মায়াকে অনেক আগে থেকেই চেনে। মায়া খুব ভালো মেয়ে, যার সাথে তাদের ছেলে মাহির খুব ভালো থাকবে। মাহিরকে তারা ফোন করে বিয়ের আসরে আনে। মাহির বাবা মায়ের সিদ্ধান্তে রাজি হয়ে বিয়ে করে নেয় মায়াকে। মীরা মাহিরকে বলেছিল, আমার মেয়েটাকে তুমি কখনো কষ্ট দিও না বাবা। ও ছোটবেলা থেকে বাবাকে পায়নি ঠিকই, কিন্তু আমি ওকে বাবা মা কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। ওর দুইটা পরিচয় এক, ওর বাবাও আমি আর মাও আমি দুই। ও তোমার স্ত্রী, ওর মধ্যে ছেলে মানুষিতে ভরপুর, কিন্তু ভেতরটা একদম পরিষ্কার। ওকে তুমি একটু শিখিয়ে পড়িয়ে নিও। মীরা মাহিরকে আরও বলে, বাবা আমার মেয়েটাকে আমি একজন আদর্শ ডাক্তার তার হিসেবে দেখতে চেয়েছিলাম, কিন্তু দেখো আমার সেই স্বপ্নটা আজ পূরণ হলো না ঠিকই, তবে এমন একজনের হাতে ওকে তুলে দিচ্ছে যে খুলনার অনেক বড় একটা হসপিটালের ডাক্তার। তার মাহির তখন মীরাকে থামিয়ে বলে, আপনার মেয়ে যদি চায় তাহলে সেও একদিন ডাক্তার তার হবে। আমি নিজে ওকে সেই দিকটাই সাপোর্ট করবে। মাহিরের কথায় মীরা অনেকটা খুশি হয়। মাহির মায়াকে বিয়ে করে খুলনায় নিয়ে আসে। মায়া চলে যাবার পর মীরা একদম একা হয়ে যায়। মায়ার বিয়ের দিন মীরা মায়ার বাবার নাম না বলায় আশপাশের মানুষও অনেক কথা বলা শুরু করে। মীরা পারে না এত অপমান সহ্য করতে, তাই সেখান থেকেও চলে আসে বরিশাল। এখানে এক পুরনো বান্ধবী রুমার সাহায্যে নিয়ে একটা স্কুলে জব পায়। ছোট ছোট বাচ্চাদের স্কুলে থাকলে সারাদিন শাসন করে, আদর করে কাটিয়ে দেয়। আর রাতের সময়টুকু মাঝে মাঝে মায়ার সাথে ফোনে কথা হয়, না হলে টেলিভিশন দেখে কেটে যায়। বর্তমান মাহির গাড়ি নিয়ে স্নিগ্ধার বাড়ির সামনে এসে জোরে জোরে হর্ন বাজাতে থাকে। স্নিগ্ধা এসে গাড়িতে উঠলেই মাহির গাড়ি স্টার্ট দেয়। স্নিগ্ধা, গুড মর্নিং জান। মাহির, স্নিগ্ধা, গুড মর্নিং বলেছি তোমাকে আমি, ন্যাকা ন্যাকা ভাবে বলে। মাহির। মাহিরের কোনো প্রত্যুত্তর না পেয়ে স্নিগ্ধা এবার রেগে যায়। স্নিগ্ধা, কথা কানে যাচ্ছে না তোমার? মাহির। স্নিগ্ধা মাহিরের শার্টের কলার ধরে নিজের সামনে টেনে আনে। স্নিগ্ধা, ওই নষ্টা মেয়েটার জন্য তুমি আমার উপর এখনো রেগে আছো? মাহির কিছু না বলেই গাড়িটা থামিয়ে দেয়। মাহির, গাড়ি থেকে নামো। স্নিগ্ধা, মানে?
মাহির মানে বুঝছো না? মাহির গাড়ি থেকে নেমে ঘুরে এসে স্নিগ্ধার পাশ থেকে গাড়ির দরজাটা খুলে। মাহির নামো। স্নিগ্ধা না। মাহির স্নিগ্ধার হাত ধরে টেনে গাড়ির থেকে নামিয়ে দেয়। তারপর ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে গাড়িতে স্ট্যান্ড দিয়ে স্নিগ্ধাকে রেখে চলে যায়। স্নিগ্ধা হা হয়ে আছে। এত বড় অপমান! স্নিগ্ধ মাহিরের সাহস হয় কিভাবে আমার সাথে এমনটা করার? ওই মেয়েটার জন্য? এর শোধ আমি নিয়ে ছাড়ব। হসপিটালে রাইসুলের দেওয়া 24 ঘন্টা পার হতে আর মাত্র 2 ঘন্টা বাকি। এর মধ্যে পুলিশ এসেও বসে আছে। হসপিটালের সব ডাক্তার তার ধরে নিয়েছে, মাহিরের ডাক্তার তারই আজ এখানেই শেষ। মাহির হসপিটালে এসে দেখে শ্যামলী বসুর বাড়ির লোকজন অনেক চিৎকার চেঁচামেচি করছে। সাথে চলছে জনগণের আহাজারি। মীরা মেডিকেল হসপিটাল হায় হায়, মীরা মেডিকেল হসপিটাল হায় হায়। ইট পাটকেল যে যা পাচ্ছে সবাই হসপিটালের উপর ছুঁড়ে মারছে। মাহির এসে ভিড় ঠেলে রাইসুলের কেবিনে যায়। রাইসুল খুব ক্ষিপ্ত হয়ে বসে আছে। মাহির রাইসুলের সামনে গিয়ে দাঁড়ালে রাইসুল পুলিশকে দেখিয়ে দেয়, এই সেই ব্যক্তি, নিয়ে যান একে। পুলিশ এসে মাহিরের সামনে দাঁড়ালে মাহির রাইসুলের কাছে 2 ঘন্টা সময় চাই। রাইসুলের মাথার ঠিক থাকে না। সে অনেক রেগে পুলিশকে বলে মাহিরকে যত দ্রুত সম্ভব চোখের সামনে থেকে নিয়ে যেতে। মাহির অনেক বোঝানোর চেষ্টা করে, রাইসুল কিছুতেই শুনতে চায় না। তারপর পুলিশ মাহিরকে অ্যারেস্ট করে বাইরে আনলে সবাই জোরে জোরে ইট পাটকেল ছুঁড়তে থাকে। একটা ইটের টুকরো এসে মাহিরের কপালে লেগে কপালটা কেটে যায়। পুলিশ পরিস্থিতি সামলাতে জনগণকে পিটিয়ে রাস্তা ফাঁকা করে মাহিরকে জিপে উঠিয়ে খালিশপুর থানায় নিয়ে আসে। মায়া ইজিবাইকে করে হসপিটালে আসায় একটু দেরি হয়ে যায়। মাহিরকে পুলিশ নিয়ে যাওয়ার পরে মায়া হসপিটালের মধ্যে ঢোকে। এত চিৎকার চেঁচামেচি কিসের সেটা ভাবতে ভাবতে ক্লাসরুমে যায়। আজকের প্রথম ক্লাসটা ছিল ডাক্তার তার মাহিরের সাথে। মাহিরকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায় সব স্টুডেন্ট ক্যান্টিনে বসে আড্ডাক্তার দিচ্ছে। মায়া ক্লাসরুম ফাঁকা পেয়ে সবাইকে খুঁজতে খুঁজতে ক্যান্টিনে গিয়ে সকলের আলোচনা শুনে কেঁপে ওঠে। মাহিরকে পুলিশ ধরে নিয়ে গেছে শুনে মায়া কাঁদতে কাঁদতে মাহিরের কেবিনে ছুটে যায়। পুরো কেবিনে তন্ন তন্ন করে খোঁজে গতকালকে স্টোররুমে পাওয়া শ্যামলী বসুর সেই নকল ফাইলটি। তারপর খেয়াল করে টেবিলের উপর গতকালের স্টোররুমে পাওয়া সেই নকল ফাইলটি পড়ে আছে। মায়া আর কিছু না ভেবেই ফাইলটা নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। এমন সময় রাস্তায় বেরিয়ে তাড়াতাড়ি কোনো রিকশা বা ইজি বাইক না পেয়ে দৌড়াতে থাকে। পুরো রাস্তা দৌড়াতে দৌড়াতে থানায় আসে। মায়া থানায় আসার পর খুব ক্লান্ত হয়ে যায়। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। পাশে একটা পুলিশকে যেতে দেখে ডাক্তার দেয়। মায়া ভাইয়া শোনেন, এখানে ডাক্তার তার মাহিরকে ধরে এনে কোথায় রেখেছে বলতে পারেন? পুলিশটা মায়ার মাথার থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখে মায়ার হাত পা কাঁপছে। পুলিশ আপনি কে? মায়া আমি উনার। মায়া কি বলবে বুঝে উঠতে পারে না, আমতা আমতা করে যায়। পুলিশ কি হলো বলুন, আপনি উনার কে? মায়া আমি উনার স্টুড। পাশ থেকে মাহিরের বাবা সোহেব খান এসে বলে। সোহেব খান স্ত্রী? উনি ডাক্তার হীর খানের স্ত্রী। পুলিশ ওহহ, আর আপনি? সোহেব খান আমি ডাক্তার হীর খানের বাবা। পুলিশ আচ্ছা, তাহলে ভেতরে আসুন দেখিয়ে দিচ্ছি বলে পুলিশটি সামনে আগাতে থাকে। মায়া সোহেব খানকে এখানে দেখে অবাক হয়। তাই জিজ্ঞাসা করে, মায়া বাবা আপনি এখানে? আপনি কিভাবে জানলেন? সোহেব খান টিভিতে দেখলাম। প্রতিটা চ্যানেলে এই একই নিউজ।
ডাক্তার হির খান ভুল অপারেশন করে একজন সুস্থ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তাই হসপিটাল কর্তৃপক্ষ হসপিটালের সুনাম নষ্ট হওয়ায় কেস করেছে মাহিরের নামে। মায়া বাবা, এসব টিভিতেও দেখাচ্ছে? সোহেব খান: হ্যাঁ রে মা। বাবা হয়ে কি এসব দেখে আর চুপচাপ বসে থাকতে পারি? তাই চলে আসলাম। সোহেব খান কথাটা বলে খুব ভেঙে পড়ে। মায়া তাকে ধরে মাহিরের সাথে দেখা করতে যায়। মায়া স্যার। মাহির গার্ডের ভেতর থেকে তাকিয়ে দেখে মায়া আর বাবা এসেছে। মাহির এগিয়ে আসলে মায়া মাহিরের কপাল থেকে রক্ত ঝরতে দেখে। মায়ার খুব কষ্ট হচ্ছে মাহিরকে এই অবস্থায় দেখে। মাহির: মায়া বাবা, বিশ্বাস করো, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। সোহেব খান: আমি জানি বাবা, তুই এমনটা করতে পারিস না। মাহির মায়ার দিকে তাকালে মায়া ওড়নার আঁচলটা উঠিয়ে গার্ডের গ্রিরিলের ফাঁক দিয়ে মাহিরের মুখটা ছুঁয়ে দেখে। তারপর কপালের থেকে রক্ত মুছে দেয়। মাহির মায়ার নাম ধরে ডেকে উঠলে মায়া মাহিরের সামনে ফাইলটা ধরে। মায়া: স্যার, এই সেই ফাইলটা, এটা পুলিশকে দিল, তারা কি আপনাকে ছেড়ে দিবে? মাহির: না মায়া, এই ফাইলে কিছু প্রমাণ হবে না। পুলিশ তো ভাববে আমি এই ফাইলটা বানিয়ে রেখেছি নিজেকে বাঁচানোর জন্য। মায়া: তাহলে? মাহির: আমি ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট বের করেছিলাম। এই ফাইলটাই আমি ছাড়াও হসপিটালের আরও একজন ডাক্তার তারের হাতের ছাপ আছে। আমার মনে হয় সেই আমাকে ফাঁসাতে চাই, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ আমি জোগাড় করতে পারিনি। মায়া: তাহলে কি হবে? কিভাবে প্রমাণ হবে আপনি নির্দোষ? মাহির: একটা উপায় আছে। মায়া: কি? মাহির মায়াকে একটা প্ল্যান দেয়। মাহির: বুঝতে পেরেছ কি করতে হবে? মায়া: হ্যাঁ, কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা কোথায়? মাহির: আমার কেবিনে টেবিলের উপর একটা বই রাখা আছে, সেই বইয়ের মধ্যে রেখেছিলাম। মায়ার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মাহির দেখে গার্ডের গ্রিলের উপর রাখা মায়ার হাত দুটি নিয়ে নিজের হাতের আঙুলে মায়ার হাতের আঙুল চেপে ধরে এক অপলক দৃষ্টিতে মায়ার মুখপানে তাকিয়ে থাকে। মায়ার হাতের এই স্পর্শ মাহিরকে কাল রাতের কথাগুলো মনে করিয়ে দেয়। মাহির: কাল রাতে কি করেছিলে তুমি আমার সাথে? মায়া: আমি? মাহির চোখ দুটো বড় বড় করে মায়ার দিকে তাকায়। যা দেখলে মায়া সত্যিই ভয় মরে যাবে। মায়া মাথাটা ডাক্তার বামে ঝাঁকিয়ে ভয় ভয় বলে। মায়া: কই, কিছু করিনি তো। মাহির: একদম মিথ্যা বলবা না, আমার সব মনে পড়ে গেছে। মায়া: কি মনে পড়েছে? মাহির: আমাকে বোকা বানিয়ে আদর খেয়েছ। মায়া কি বলবে বুঝে উঠতে পারে না। মায়া: সরি, আমি আসলে। মাহির: থাক, আর বলতে হবে না। এর শাস্তি তো তোমায় আমি বাইরে এসে দেব। এত বড় সাহস তুমি পাও কোথায়? মায়া: আমি ভেবেছিলাম আপনি। মাহির: আমি কি? মায়া: কিছু না, আপনি আগে বাইরে আসুন তো, তারপর আমাকে যে শাস্তি দেবেন দিন। কথাটা বলেই মায়া কেঁদে দেয়। মাহির: এই মেয়ে কাঁদছ কেন? মায়া কাঁদতেই থাকে। মাহির: আচ্ছা থামো, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিল ম। আর কখনো যেন এমনটা করা হয় না, মনে থাকবে? মায়া তবুও কেঁদে চলেছে। মাহির জোরে একটা ধমক দেয়। মাহির: থামো বলছি। মাহিরের ধমক শুনে মায়া কেঁপে ওঠে। ভয় ভয় মাহিরের দিকে তাকায়। দেখে মাহির মুচকি মুচকি হাসছে। মায়া: আপনি সত্যিই খুব খারাপ, এমন একটা পরিস্থিতিতেও আমাকে ধমকাচ্ছেন। মাহির: আচ্ছা, আর ধমকাবো না, যেটা বলেছি সেটা গিয়ে আগে কর। মায়া: আমি যদি না পারি? মাহির: পারবে। মায়া: আমার খুব ভয় করছে স্যার। মাহির: কিসের ভয়?
মায়া হারিয়ে ফেলার ভয়। আমি পারবো না আপনাকে হারাতে। মাহির কি বললে? মায়া জিভ কামড়ে ধরে, কি বললাম এটা? মাহির তুমি কিন্তু অনেক পেকে গেছ। তোমাকে এবার শাসন না করলে হচ্ছে না। সোহেব খান উকিলের সাথে কথা বলছিল। সে এসে মায়া আর মাহিরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। মায়া শ্বশুরকে আসতে দেখে মাহিরের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে শ্বশুরের দিকে ঘুরে দাঁড়ায়। তারপর প্রশ্ন করে, মায়া কি হয়েছে বাবা? সোহেব খান উকিল বলেছে জামিন করানো যাবে না। কাল শনিবার কোর্ট বন্ধ। রবিবারে কেসটা কোর্টে উঠবে। আমাদের হাতে মাত্র 2 দিন সময় আছে। এর মধ্যেই যা করার করতে হবে, নইলে। মাহির এত চিন্তা করো না বাবা, তোমার বৌমা আছে তো, ও সব ঠিক করে দেবে। মাহিরের মুখে বৌমা কথাটা শুনে মায়ার মনের ভেতরটা খুশিতে ভরে ওঠে। তাহলে কি মাহির মন থেকে মায়াকে স্ত্রী হিসেবে মেনে নিল? আবার মনে মনে ভাবতে থাকে, সে কি পারবে মাহিরকে নির্দোষ প্রমাণ করতে? কিছুক্ষণ পর মায়া আর সোহেব খান বাড়িতে আসে। মায়ার শাশুড়ি মা তখন সবজি কাটছে দুপুরে রান্না করার জন্য। সে কিছুই জানে না। মুফতি খান, কি গো, দুজন একসাথে কোথা থেকে আসছো? বৌমা আজ কি হসপিটালে যাওনি? এই তুমিও অফিসে না গিয়ে বৌমাকে নিয়ে আজ আবার কোথা থেকে আসছো? তোমাদের এই অভ্যাসটা আর গেল না। মাহির যদি জানতে পারে কি হবে জানো? ক্লাস ফাঁকি দিয়ে বৌমাকে নিয়ে তুমি আজও নিশ্চয় ফুসকা খাওয়াতে গিয়েছিলে। এসবের জন্যই ওদের দুজনের মাঝে মনোমালিন্য চলে। তোমার অন্তত এসব বোঝা উচিত ছিল। সোহেব খান, মুফতি থামবে। সেই এসেছি ধরেই শুধু বকবক করে যাচ্ছ। মুফতি খান, আমি বকবক করছি? মায়া প্লিজ থামো না তোমরা। মায়া তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে সব খুলে বলে। স্নিগ্ধা বসে বসে টিভিতে মাহিরের নিউজ দেখে চোখের পানি ফেলছে। নেহা ঠাসস করে ডাক্তার নাহিদের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মনা এসে নেহাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। মোনা, তোমার সাহস হয় কিভাবে আমার ছেলের গায়ে হাত তোলার? স্নিগ্ধা উঠে এসে ডাক্তার নাহিদকে টেনে ধরে নেহার থেকেও জোরে একটা থাপ্পড় মারে। মনা ভীষণ রেগে যায়। সিদ্ধার দিকে ঘুরে রাগী দৃষ্টিতে তাকায়। মোনা, সিদ্ধা, তুই তোর ভাইকে মারছিস? নেহা ঠিকই করেছে মেরে। একটা অকর্মের ঢেকি। একটা কাজও ঠিকভাবে করতে পারে না। সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। মোনা, দেখ নেহা, তোমার শত্রুতা রাইসুল শিকদারের সাথে আর আমার শত্রুতা সোহাগ মির্জার সাথে। নেহা, আর সেজন্যই এদের উপর প্রতিশোধ তুলতে আমি তোমার সাথে হাত মিলিয়েছিলাম। তোমার ছেলে কি একটা কাজও ঠিকভাবে করতে পারে না? ডাক্তার নাহিদ, প্লিজ আন্টি, বিশ্বাস করুন, আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি রাইসুল শিকদারের স্বপ্নের হসপিটালের দুর্নাম করতে। ভেবেছিলাম আপনাদের সারপ্রাইজ দেব, তাই প্ল্যানটার কথা আগে বলা হয়নি। স্নিগ্ধা, তোর প্ল্যানের চক্করে আজ আমার মাহিরটা ফেসে গেছে বেয়াদব। সিদ্ধা ডাক্তার হিদকে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয়। ডাক্তার নাহিদ, আপু, আমি আসলে